সকলকে জানাই সাদর আমন্ত্রণ। হ্যারি পটার সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন গল্পের দ্বিতীয় পর্ব আজ। এমন সময় বাইরে ডাকবাক্সে কিছু পড়ার শব্দ শোনা গেল। আঙ্কেল ভার্নন বললেন, ডাডলি যাও তো, চিঠিগুলো নিয়ে এসো। হ্যারি যাক না, ডাডলি বলল। হ্যারি যাও তো, চিঠিগুলো নিয়ে এসো, আঙ্কেল ভার্নন বললেন। ডাডলি ওকে লাঠি দিয়ে খোঁচা মারো তো, আঙ্কেল ভার্নন আরও বললেন। লাঠি তোলার আগেই হ্যারি উঠে ডাকবাক্সের দিকে রওনা দিল। হ্যারি গিয়ে দেখল পাপোশের ওপর 3টা চিঠি পড়ে আছে। একটা পোস্টকার্ড এসেছে আঙ্কেল ভার্ননের বোন মার্জের কাছ থেকে। তিনি আউলস অব ইউটে ছুটি কাটাচ্ছেন। দ্বিতীয় চিঠি একটি বাদামি খামের ভেতর, কোনো বিল থাকতে পারে এতে। তৃতীয় চিঠিতে লেখা, হ্যারির জন্য চিঠি। নিজের চিঠিটি হ্যারি হাতে তুলে নিল। তার বুক ধকধক করতে লাগলো। তাকে তো এ পর্যন্ত কেউ চিঠি লেখেনি। তার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও নেই। তাহলে কে লিখতে পারে? চিঠির খামে হ্যারির নাম লেখা। চিঠি যে হ্যারিকে লেখার হয়েছে এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। মিস্টার এইচ পটার, সিঁড়ির নিচের কাভার্ড, 4 নম্বর প্রিভেট ড্রাইভ, লিটল হুইঙ্গিং, সারে। চামড়ার মতো শক্ত হলুদ খামে সবুজ অক্ষরে লেখা ঠিকানাটা। ওপরে কোনো ডাকটিকিট নেই। হ্যারি খামটা উল্টে পাল্টে দেখল। তার বুক কাঁপছিল। হ্যারি দেখল খামের ওপর কতগুলো রঙিন ছাপ, সিংহ, ঈগল আর সাপের। চারিদিকে বড় অক্ষরে ইংরেজিতে লেখা এইচ। রান্নাঘর থেকে আঙ্কেল ভার্নন চিৎকার করে উঠলেন, হ্যারি জলদি এসো, ওখানে তুমি কি করছো? তুমি কি পত্রবোমা পরীক্ষা করছো? নিজের রসিকতায় আঙ্কেল ভার্নন নিজেই হাসলেন। হ্যারি রান্নাঘরে আঙ্কেল ভার্ননের হাতে 2টো চিঠি দিল। তারপর তার নিজের চিঠি খুলতে ব্যস্ত হয়ে পড়ল। আঙ্কেল ভার্নন চিঠিটা খুলে দেখলেন এবং বিরক্তির সাথে পোস্টকার্ডটি দেখলেন। আন্ট পেটুনিয়াকে বললেন, শুনছো, মার্জ নাকি অসুস্থ, কি এক ঝামেলা। ঠিক এই সময় ডাডলি দৌড়ে এসে বলল, বাবা, হ্যারি যেন কিছু একটা পেয়েছে। হ্যারির চিঠিটার ভাঁজ খুলতে যাচ্ছিল। এই চিঠিটার কাগজটিও খামের মতো শক্ত। চিঠি খোলার আগে আঙ্কেল ভার্নন এসে হ্যারির হাত থেকে চিঠিটা ছো মেরে নিয়ে গেলেন। এই চিঠি তো আমার, এই বলে হ্যারি চিঠি ফেরত নেওয়ার চেষ্টা করল। তোমাকে আবার কে চিঠি লিখবে? আঙ্কেল ভার্নন ঠাট্টা করে বললেন। হাতে ধরা চিঠিটা তিনি বারবার পরখ করে দেখলেন। তারপর পড়তে শুরু করলেন। তার মুখের রং ট্রাফিক লাইটের মতো বদলাতে লাগলো। লাল থেকে সবুজ, কিছুক্ষণের মধ্যেই মুখের রং হয়ে গেল ধূসর সাদা, অনেকটা পুরনো পরিজের মতো। তিনি চিৎকার করে উঠলেন, পেতুনিয়া! ডার্লি চিঠি পড়ার জন্য হাতে নেওয়ার চেষ্টা করলো। নাগালের বাইরে থাকায় সে ধরতে পারল না। আন্ট পেটুনিয়া চিঠিটা পড়লেন। প্রথম লাইন পড়েই তার ভিড়মি খাবার জোগাড়। তিনি চিৎকার করে উঠলেন, ভার্নন! ও মাই গুডনেস, ভার্নন! আঙ্কেল ভার্নন ও আন্ট পেটুনিয়া পরস্পরের দিকে তাকালেন। ঘরে যে ডাডলি আছে তারা তা ভুলেই গেল। তবে ডাডলি এই পরিবারে কখনোই অবহেলিত নয়। সে তার লাঠি দিয়ে তার বাবার মাথায় মৃদু টোকা দিল। তারপর চিৎকার করে বলল, আমি চিঠিটা পড়তে চাই। হ্যারি বলল, আমি চিঠিটা পড়তে চাই, কারণ চিঠিটা আমাকে লেখা। তোমরা দুজনই ঘর থেকে বেরো। আঙ্কেল ভার্নন ডাডলি ও হ্যারিকে ধমক দিয়ে বললেন। অবশেষে হ্যারি আর ডাডলিকে ঘাড় ধরে বের করে দিলেন। তারপরে নিজেই দড়াম করে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিলেন। আন্ট পেটুনিয়া বললেন, ভার্নন দেখো তো, চিঠিতে কি ঠিকানা লেখা আছে? হ্যারি কোথায় ঘুমায় এটা তারা জানলো কি করে? তোমার কি মনে হয় না আমাদের বাসার ওপর কড়া নজরদারি চলছে? নজরদারি? তার মানে গোয়েন্দাগিরি? তুমি বলতে চাইছো কেউ আমাদেরকে অনুসরণ করছে? তাহলে আমরা কি করব ভার্নন? আমরা কি লিখে দেব? আমরা এ ধরনের কিছু আশা করিনি। আঙ্কেল ভার্নন বললেন, আমরা বিষয়টা আমলেই নেব না। ওরা যাতে কোনো উত্তর না পায় সেটাই ভালো হবে। কিন্তু আমি ঘরে ওসব ঘটতে দেব না পেটুনিয়া, আঙ্কেল ভার্নন বললেন। আমরা যখন ওকে ঘরে এনেছিলাম তখনই কি আমরা সিদ্ধান্ত নেইনি তার মগজে যা খারাপ কিছু আছে সব ঝেঁটিয়ে বিদায় করব? সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে আঙ্কেল ভার্নন এমন এক কাজ করলেন যা তিনি জীবনেও করেননি। তিনি কাবার্ডে হ্যারিকে দেখতে গেলেন। হ্যারি তাকে প্রশ্ন করল, আমার চিঠি কোথায়? কে আমাকে চিঠি লিখেছে? আঙ্কেল ভার্নন বললেন,
ভুল করে খামে তোমার ঠিকানা লেখা হয়েছিল। আমি সেই চিঠিটা পুড়িয়ে ফেলেছি। খামে ভুল ঠিকানা লেখা হয়নি, হ্যারি দৃঢ়তার সঙ্গে বলল। এমনকি ওখানে আমার কাবার্ডের ঠিকানাও ছিল। চুপ, আর কোনো কথা নয়। আঙ্কেল ভার্নন ভীষণ জোরে ধমক দিলেন। তার ধমকের শব্দে সিলিং থেকে কয়েকটি মাকড়সা নিচে পড়ে গেল। ধমকের পর পরিবেশ সহজ করার জন্য তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু তার চেহারার কাঠিন্য কিছুতেই দূর হলো না। হ্যাঁ হ্যারি, আঙ্কেল ভার্নন বললেন, আমি আর তোমার আন্ট ভেবেছিলাম যেহেতু তুমি বড় হয়েছ সেহেতু তোমাকে আর কাবার্ডে রাখা ঠিক হবে না। তুমি ডাডলির দ্বিতীয় শোবার ঘরে চলে যাও। কেন? হ্যারি প্রশ্ন করল। কোনো প্রশ্ন করা যাবে না, আঙ্কেল কড়া ভাষায় বললেন। তোমার মালামাল ওপরে নিয়ে যাও। ডার্সলি পরিবার যে বাড়িতে থাকেন সেখানে 4টা কক্ষ। একটায় থাকেন আঙ্কেল আর আন্ট, দ্বিতীয় কক্ষটি অতিথিদের জন্য পৃথক করে রাখা হয়েছে, আর একটাতে থাকে ডাডলি। সর্বশেষ ঘরটা সব থেকে ছোট। এখানে ডাডলির সব খেলনা জিনিসে ভরা। ডাডলির শয়নকক্ষে এগুলোর স্থান সংকুলান হয় না। অন্যদিকে হ্যারি জিনিসপত্র এত কম যে কাবার্ড থেকে মালামাল নিয়ে এসে একেবারেই ওপরে উঠে গেল। হ্যারি বিছানায় বসে চারিদিকে তাকালো। ঘরের প্রায় প্রতিটি জিনিসই ভাঙা। মাত্র 1 মাসের পুরনো সিনেমা ক্যামেরাটা ভাঙা। ভাঙা টেলিভিশনও আছে, একটি পাখির বড় খাঁচা যেটা কাকাতুয়া থাকতো। এছাড়াও আছে ভাঙা এয়ার গান। র্যাকগুলো তো অসংখ্য বই। বইগুলো দেখেই বোঝা যায় যে এখনও কেউ এগুলো স্পর্শ করেনি। নিচ থেকে ডাডলির বিরক্তিকর কথা শোনা যাচ্ছিল। মা, আমি চাই না সে ওই ঘরে থাকুক। সে এখানে থাকতে পারবে না। ঘরটা আমার লাগবে। হ্যারি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় শুয়ে পড়ল আর ভাবতে লাগলো গতকাল হলেও উপরতলার ঘরে আসার জন্য হ্যারি সম্ভব সব ধরনের চেষ্টা চালাতো, আর আজ তার কাছে কাবার্ডই বেশি গ্রহণযোগ্য, কারণ কাবার্ডের ঠিকানাতেই 4 চিঠিটা এসেছে। পরদিন সকালে সবাইকে শান্ত দেখা গেল, কিন্তু ডাডলির রাগ আর ছটফটানি দেখে কে? সে বাবাকে লাঠি দিয়ে বাড়ি দিল, মাকে লাথি মারল, তার ছোট খরগোশটা ছুঁড়ে ফেলল। হ্যারি ঘর ছাড়েনি। আঙ্কেল আর আন্ট গভীর মুখে পরস্পরের দিকে তাকালেন। পরদিন সকালে ডাকপিয়ন এলো, তখন আঙ্কেল ভার্নন হ্যারিকে নয়, নরম স্বরে ডাডলিকে বললেন, বাবা যাও তো, চিঠিগুলো নিয়ে এসো। ডাডলি তার লৌহ দণ্ডে দুম দাম শব্দ করতে করতে হল পার হয়ে চিঠি আনতে দরজার দিকে গেল। সেখান থেকে ডাডলি চিৎকার করে উঠল, আবার একটা চিঠি এসেছে। ঠিকানা লেখা আছে মিস্টার এইচ পটার, স্মলেস্ট বেডরুম, 4 প্রিভেট ড্রাইভ। আর্তনাদ করে উঠলেন আঙ্কেল ভার্নন এবং চেয়ার থেকে উঠে হল রুমের দিকে ছুটলেন। হ্যারি তার পেছনে পেছনে ছুটল। চিঠিটা হাতে নেওয়ার জন্য ডাডলিকে মাটিতে ফেলে দিলেন ভার্নন। এদিকে হ্যারি পেছন থেকে তার গলা ঝুলে পড়ার কারণে চিঠিগুলো ডাডলির কাছ থেকে কেড়ে নিতে অসুবিধে হচ্ছিল। প্রত্যেকের গায়ে লোহার রডটা আঘাত করেছে। একটা বিভ্রান্তিকর এলোমেলো পরিস্থিতির পর আঙ্কেল ভার্নন সোজা হয়ে দাঁড়ালেন, দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং হ্যারিকে লেখা চিঠিখানা খামচে ধরলেন। আঙ্কেল ভার্নন নির্দেশ দিলেন, হ্যারি তোমার কাবার্ডে, মানে তোমার শোবার ঘরে যাও, আর ডাডলি তুমিও এখান থেকে ভাগো। হ্যারি তার নতুন শোবার ঘরের বাইরে পায়চারি করতে লাগলো। হ্যারি নিশ্চিত হলো তাকে যিনি চিঠি দিয়েছেন তিনি জেনেছেন হ্যারির ঘর বদল হয়েছে এবং হ্যারি আগের চিঠিটা পায়নি। তিনি নিশ্চয়ই আবার চিঠি লিখবেন। এবার তাকেই চিঠিটা পেতে হবে। হ্যারি একটা পরিকল্পনার কথা ভাবতে লাগলো। সে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলো। পরদিন সকাল 6টায় ভাঙা ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। ভোরের আলো তখনও ঘরে প্রবেশ করেনি। হ্যারি অ্যালার্ম বন্ধ করে চুপি চুপি জামা পরে নিল। ডার্সলি পরিবারের কাউকেই সে জাগাবে না। কোনো বাতি না জ্বালিয়ে অন্ধকারে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। হল ঘর পার হয়ে সে দরজার কাছে এলো। তার ইচ্ছে ছিল প্রিভেট ড্রাইভের কোনায় দাঁড়ানো, যাতে ডাকপিয়ন আসা মাত্রই সে তার চিঠি হাতে নিতে পারে। দরজার কাছে পা দিতেই হঠাৎ হ্যারি লাফ দিয়ে উঠল। আরে, কার্পেটের ওপরে কি যেন একটা। আরে, এই যে একটা জীবন্ত প্রাণী। হ্যারির মুখ ভয়ে শুকিয়ে গেল। এ কি? এই যে আঙ্কেল ভার্নন। তিনি দরজার গোড়ায় একটি স্লিপিং ব্যাগে ঘুমিয়ে আছেন। হ্যারি এমন কিছু একটা করবে তা তার আগেই সন্দেহ হয়েছিল। আঙ্কেল ভার্নন স্লিপিং ব্যাগ থেকে বের হয়ে প্রায় আধা ঘন্টা হ্যারিকে বকাঝকা করলেন, তারপর হুকুম দিলেন চা বানাবার জন্য। হ্যারিকে রান্নাঘরে যেতে হলো।
চা নিয়ে এসেই হ্যারি দেখলেন যে ডাকপিয়ন এসে গেছে এবং চিঠিগুলো আঙ্কেল ভার্নানের কোলে। হ্যারি লক্ষ্য করলো 3টা চিঠি সবুজ কালি দিয়ে লেখা। হ্যারি বলল, আমার চিঠি কোথায়? এর মধ্যে আঙ্কেল ভার্নন সব চিঠির খাম খুলে ফেলেছেন। তোমাকে আবার কে চিঠি লিখবে? আঙ্কেল ভার্নন প্রশ্ন করলেন। তোমাকে কেউই চিঠি লিখবে না, আঙ্কেল ভার্নন আবার বললেন। ওই চিঠিতে ভুল করে তোমার নাম লেখা হয়েছিল। আমার চিঠি কোথায়? হ্যারি প্রশ্ন করল। প্রশ্নের জবাব না দিয়ে আঙ্কেল ভার্নন হ্যারির সামনেই সবগুলো চিঠি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। তিনি সেদিন আর অফিসে গেলেন না, সারাদিন বাসায় কাটালেন। ডাক বাক্সটাতে এমনভাবে পেরেক ঠুকে দিলেন যাতে এখানে কেউ চিঠি ফেলতে না পারে। ভালোই হয়েছে, আন্ট পেতুনিয়া মন্তব্য করলেন। এখন তারা আর চিঠি দিতে পারবে না। চিঠি দিতে হলে তাদেরকে ওপরে উঠতে হবে। আঙ্কেল ভার্নন ততটা আশ্বস্ত হতে পারলেন না। তিনি বললেন, এসব লোক আমাদের মতো নয়, সব সময় এরা নতুন নতুন ফন্দি ফিকির বের করতে জানে। শুক্রবারে হ্যারির নামে কম করে হলেও 12টা চিঠি এলো। ডাকবাক্সে ফেলা সম্ভব হয়নি বলে চিঠিগুলো এবার দরজার নিচের ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু চিঠি বাথরুমের জানালা দিয়েও ভেতরে ফেলা হয়েছে। আঙ্কেল ভার্নন এদিনও অফিসে গেলেন না, বাসাতেই কাটালেন। তিনি হাতুড়ি, পেরেক আর ছোট ছোট কাঠের টুকরো দিয়ে দরজা ও জানালার সবগুলো ফাঁক বন্ধ করে দিলেন। শনিবারে আরও বড় অঘটন ঘটল। হ্যারির নামে 24টা চিঠি এলো। চিঠিগুলো 2 ডজন ডিমের ভেতর পাঠানো হয়েছিল। ডেইরির লোকেরা কিছু বুঝতে না পেরে শয়নকক্ষের জানালা দিয়ে ডিমগুলোর সাথে চিঠিগুলো আন্ট পেটুনিয়ার কাছে দিয়েছিল। ক্ষিপ্ত হয়ে আঙ্কেল ভার্নন ডাকঘর আর ডেইরিতে বারবার ফোন করলেন, আর আন্ট পেটুনিয়া চিঠিগুলো টুকরো টুকরো করে ফুড মিক্সচারের ভেতরে দিয়ে নষ্ট করে ফেললেন। ডার্লি বিস্ময়ের সাথে হ্যারিকে প্রশ্ন করল, তোমার সাথে কথা বলার জন্য কে এমন উতলা হলো? রোববার সকালে আঙ্কেল ভার্নন নাস্তার টেবিলে বসলেন। তিনি পরিশ্রান্ত, তবে তাকে বেশ খুশি খুশি দেখাচ্ছিল। তিনি বললেন, আজ রোববার, ছুটির দিন, আজ আর কোনো চিঠি আসবে না। কিন্তু হঠাৎ রান্নাঘরের চিমনিতে শব্দ শোনা গেল। কিছু যেন গড় গড় করে চিমনি বেয়ে নিচে পড়ছে। তিনি যা দেখলেন তাতে স্তম্ভিত হয়ে পড়লেন। উনুনের চিমনি দিয়ে 30-40টা চিঠি বুলেটের মতো বেরিয়ে এলো। ডার্সলি পরিবারের সবাই অবাক। আর চিঠিগুলো ধরার জন্য হ্যারি লাফ দিল। বের হও, এখান থেকে বের হও। আঙ্কেল ভার্নন হ্যারির কোমর জড়িয়ে ধরে উঁচু করে তাকে রান্নাঘর থেকে হল ঘরে ছুঁড়ে ফেললেন। আন্ট পেটুনিয়া আর ডার্লি হাত দিয়ে মুখ ঢেকে বাইরে চলে গেল। আঙ্কেল ভার্নন দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। চিঠিগুলো দেওয়াল এবং মাটিতে এসে পড়েছে। এই শব্দ তাদের কানে আসছিল। রাগে, ক্ষোভে টান দিয়ে গোঁফ ছিঁড়তে ছিঁড়তে আঙ্কেল ভার্নন বললেন, তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে তোমরা তোমাদের গুটি কয়েক জামা কাপড় নিয়ে নিচে নেমে আসবে। আমরা এখান থেকে চলে যাব। এ বিষয়ে আর কোনো কথা নয়। আঙ্কেল ভার্ননের অর্ধেক গোঁফ উড়ে যাওয়ায় তাকে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। তাই কেউ তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। সবাই গিয়ে গাড়িতে বসলো। ডাডলি পেছনে বসে ফুঁসছিল, কারণ সে তার টেলিভিশন, ভিডিও আর কম্পিউটার সাথে নেওয়ার জন্য প্যাক করেছিল। আঙ্কেল ভার্নন তার মাথার চারিদিক চেপে ধরে জোর করে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি চলছে তো চলছেই। আন্ট পেটুনিয়ারও সাহস হলো না প্রশ্ন করে গাড়ি কোথায় যাচ্ছে। আঙ্কেল ভার্নন একটু পর পরই ডান দিকে বাম দিকে কঠিন মোড় নিয়ে গাড়ি চালাতে লাগলেন। খাওয়া দাওয়ার জন্য গাড়ি কোথাও থামল না। সন্ধ্যা হতেই ডার্লির বিলাপ শোনা যেতে লাগলো। তার জীবনে কোনো দিন এত খারাপ যায়নি। সে খুবই ক্ষুধার্ত। সে টেলিভিশনের 5টা প্রোগ্রাম মিস করেছে, যা সে দেখতে চেয়েছিল। তাকে এত খেসারত দিতে হবে জানলে সে গাড়িতেই উঠত না। অবশেষে আঙ্কেল ভার্নন এক শহরতলিতে এসে একটা হোটেলের সামনে তার গাড়ি থামালেন। একটা ঘরে 2টো নোংরা বিছানায় হ্যারি আর ডাডলিকে থাকতে হলো। ডাডলি বিছানায় পড়েই নাক ডাকা শুরু করলো। হ্যারির চোখে ঘুম এলো না। হ্যারি জানালার পাশে দাঁড়িয়ে চলন্ত গাড়িগুলোর আলোর দিকে তাকিয়ে রইল। পরদিন সকালে নাস্তায় তারা খেলো বাসি কর্নফ্লেক ও টোস্টের সাথে টিনের টমেটো। নাস্তা খাবার পরপরই হোটেলের মালিক তাদের টেবিলে এলেন। তিনি বললেন, এক্সকিউজ মি, আপনাদের মধ্যে হ্যারি পটারকে? তার নামে ফ্রন্ট ডেস্কে 100 চিঠি এসেছে। হোটেলের মালিক ভদ্রমহিলা একটা চিঠি তাদের সামনে তুলে ধরলেন। সবুজ কালিতে লেখা,
মিস্টার এইচ পটার, রুম নাম্বার 17, রেল ভিউ হোটেল, ককওয়ার্থ। চিঠিটা নেবার জন্য হ্যারি হাত বাড়ালো। হ্যারির হাতটি আঙ্কেল ভার্নান সরিয়ে দিল। হোটেলের মালিক ভদ্রমহিলা বিস্মিত হলেন। আঙ্কেল ভার্নান উঠে দাঁড়িয়ে ভদ্রমহিলাকে বললেন, চলুন, আমি চিঠিগুলো নেব। কয়েক ঘন্টা গাড়ি চলার পর আন্ট পেটুনিয়া ভয়ে ভয়ে বললেন, ঘরে ফিরে গেলে কি ভালো হতো না? কিন্তু আঙ্কেল ভার্নান তার কথায় কোনো কান দিলেন না। তিনি যে ঠিক কী চাইছেন তা অন্য কেউ জানে না। তিনি গাড়ি চালিয়ে একটি গভীর বনে প্রবেশ করলেন। গাড়ি থেকে নামলেন, চারিদিকে তাকালেন, মাথা নাড়লেন, আবার গাড়িতে উঠে স্টার্ট দিলেন। এরকম ঘটনা আরও একাধিকবার ঘটল। ডার্লি বলে উঠল, বাবার কি মাথা খারাপ হয়েছে? সমুদ্র উপকূলের কাছে এসে আঙ্কেল ভার্নান গাড়ি পার্ক করলেন। সবাইকে গাড়ির ভেতরে বসিয়ে রেখে কোথায় যেন গেলেন। বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। গাড়ির ছাদেও বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। ডার্লি তার মাকে বলল, আজ সোমবার, আজ রাতে টিভিতে দ্য গ্রেট হামবেটেসি আছে। আমি যদি টিভি আছে এমন স্থানে থাকতে পারতাম। সোমবার হ্যারিকে কষ্ট করে মনে করতে হয় না আজকে কী বার। কোন দিন সোমবার তা জানার জন্য ডার্লির ওপরে নির্ভর করা যায়, কারণ সোমবারের টিভির এই প্রিয় প্রোগ্রামের জন্য দিন গুনতে থাকে সে। আগামীকাল মঙ্গলবার, আগামীকাল হ্যারির একাদশ জন্মদিন। অবশ্য এ বাড়িতে হ্যারির জন্মদিনের কোনো গুরুত্ব নেই। গত জন্মদিনে সে ডার্সলি পরিবারের কাছ থেকে পেয়েছিল একটা কোট হ্যাঙ্গার এবং আঙ্কেল ভার্নানের এক জোড়া পুরনো মুজো। প্রতিদিনই তো বয়স 11 থাকে না। আঙ্কেল ভার্নান ফিরে এলেন, মুখে ঈষৎ হাসি, হাতে লম্বা ও সরু একটা প্যাকেট। কি কিনেছ? আন্ট পেতুনিয়া জানতে চাইলেন। তিনি এই প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, চমৎকার একটা জায়গা পেয়েছি, সবাই গাড়ি থেকে নামো। গাড়ির বাইরে খুব ঠান্ডা। আঙ্কেল ভার্নান যে জায়গাটা দেখালেন সেটা একটা শিলাময় ছোট দ্বীপ। এর মাঝখানে পুরনো একটা ছোট বাড়ি। এ বাড়িতে যে কোনো টেলিভিশন নেই তা হলপ করে বলা যায়। আঙ্কেল ভার্নান বললেন, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ রাতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। দ্বীপটাতে যাবার জন্য এই ভদ্রলোক আমাদেরকে তার নৌকাটা ধার দিয়েছেন। ফোকলা মুখের এক বুড়ো আঙুল দিয়ে একটা নৌকা দেখিয়ে তাদের সেদিকে এগিয়ে নিয়ে গেলেন। তার মুখে কপট হাসি। আমার কাছে এখনও কিছু খাবার আছে, সবাই নৌকায় ওঠো। আঙ্কেল ভার্নানের নির্দেশ। নৌকাতে হিমেল হাওয়া, সাথে বৃষ্টি। সবাই ঠান্ডায় অস্থির। মনে হলো কয়েক ঘন্টা যাত্রার পর তারা দ্বীপে পৌঁছল। আঙ্কেল ভার্নান তাদেরকে একটি ভাঙা বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির ভেতরটা ছিল আরও ভয়ঙ্কর। ভেতরে সমুদ্রে আগাছার গন্ধ, ফায়ারপ্লেস স্যাঁতস্যাঁতে, কাঠের দেয়ালের ফাঁক দিয়ে সমুদ্রের বাতাসের শোঁ শোঁ শব্দ। বাড়িতে মাত্র 2টো কক্ষ। আঙ্কেল ভার্নানের খাবার ভাণ্ডারে যা ছিল তা হলো মাত্র 1 প্যাকেট মচমচে বিস্কুট ও 1 হালি কলা। তিনি ফায়ারপ্লেসে আগুন জ্বালাবার চেষ্টা করলেন, কিন্তু সেখানে কোনো কাঠ নেই, একেবারেই খালি। আঙ্কেল ভার্নান আনন্দের সাথে মন্তব্য করলেন, যাক, এখানে কোনো চিঠি আসবে না। তিনি নিশ্চিত যে এই ঝড়ের রাতে কেউ তাদের কাছে আসতে পারবে না। রাত নামলে আবহাওয়ার পূর্বাভাস মোতাবেক ঝড় শুরু হলো। সমুদ্রের তরঙ্গ দেওয়ালে ছিটকে পড়েছে। বাইরে ঝড়ো বাতাস জরাজীর্ণ ও নোংরা জানালায় আঘাত করছে। আন্ট পেতুনিয়া একটা পোকায় কাটা সোফার ওপরে কম্বল বিছিয়ে ডাডলির শোয়ার ব্যবস্থা করলেন। আঙ্কেল ভার্নান ও আন্ট পেতুনিয়া পাশের কক্ষে চলে গেলেন। হ্যারি মেঝের ওপরে একটা ছেঁড়া পাতলা কম্বল বিছিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগও বাড়তে লাগলো। হ্যারি ঘুমোতে পারল না। একটু আরাম পাবার জন্য এপিট ওপিট করছে। পেট খিদে চৌ চৌ করছে। অপরদিকে ডাডলি নিশ্চিন্তে নাক ডাকছে। তার হাত ঘড়ির আলো একটু পরপর ঠিকরে পড়ছে। অন্ধকারে ঘড়ির আলো থেকে হ্যারি বুঝতে পারল আর 10 মিনিটের ভেতর তার বয়স 11 পূর্ণ হবে। ডাডলি ভাবছিল পত্রলেখক এখন কোথায়। 5 মিনিট পর হ্যারি বাইরে যেন কিসের আওয়াজ শুনল। তার ভয় হচ্ছিল, ছাদ মাথার ওপরে ভেঙে পড়বে না তো? ছাদ ভেঙে পড়লে সে অবশ্য আরও বেশি উষ্ণতা উপভোগ করতে পারত। আর 4 মিনিট বাকি। হয়তোবা প্রিভেট ড্রাইভে এত চিঠি আসবে যে সারা বাড়ি চিঠিতে ভরে যাবে। সেখান থেকে যেভাবেই হোক অন্তত একটা চিঠি চুরি করতে হবে। 3 মিনিট বাকি। সমুদ্রের ঢেউ গিয়ে বাড়ির উপর আছড়ে পড়ছে।
এখনও 2 মিনিট বাকি। অদ্ভুত শব্দ। সাগরে শিলাখণ্ড টুকরো টুকরো হয়ে সাগরে মিলিয়ে যাচ্ছে। আর 1 মিনিট। 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 নয়। বিরক্ত করার জন্য হলেও ডাডলিকে জাগাবে কি? 3, 2, 1। বুম বুম। হঠাৎ বিকট আওয়াজ। গোটা দ্বীপটা কেঁপে উঠল। হ্যারির দরজায় কে যেন খুব জোরে জোরে কড়া নাড়ছে। কে যেন ভেতরে আসতে চায়। 4র্থ অধ্যায়। চাবির রক্ষক। বুম বুম। দরজায় আবার ধাক্কার শব্দ। ডাডলি লাফ দিয়ে জেগে উঠল। কামানের শব্দ? সে বোকার মতো প্রশ্ন করল। তাদের পেছনে একটি বিকট শব্দ শোনা গেল। আঙ্কেল ভার্নন ভয় বিবর্ণ হয়ে ঘরে ঢুকলেন। তার হাতে একটা রাইফেল। এখন তারা বুঝতে পারল তিনি সরু লম্বা প্যাকেটে কি এনেছিলেন। কে ওখানে? আঙ্কেল ভার্নন চিৎকার করে উঠলেন। সাবধান, আমার হাতে অস্ত্র আছে। কিছুক্ষণ নীরবতা। তারপর আবার ধপাস। দরজায় এমন জোরে ধাক্কা লাগলো যে কান ফাটানো আওয়াজে দরজার সব পাল্লা মাটিতে পড়ে গেল। দরজার ওপরে দাঁড়িয়ে আছে এক অতিকায় মানুষ। দৈত্য বললেও ভুল হবে না। চুল দাঁড়িতে, মুখ প্রায় ঢাকা, জলজলে চোখ। তার মাথা গিয়ে ঠেকেছে ঘরের ছাদ পর্যন্ত। মাথা নত করে পিঠ বাঁকিয়ে কুঁজো হয়ে দৈত্যটা ঘরে ঢুকে গেলেন। সে মাথা নিচু করে দরজাটি হাতে তুলে নিলেন এবং জায়গা মতো বসিয়ে দিলেন। বাইরে ঝড়ের গর্জন কিছুটা কমল। দৈত্যটা এবার সবার দিকে তাকালো। আমাকে কি 1 কাপ চা বানিয়ে দেওয়া যায়? পথে যা ধকল সহ্য করেছি। তারপর সে সোফার দিকে তাকিয়ে গেল যেখানে ডাডলি ভয়ে জড়সড় হয়ে বসে আছে। দৈত্য বলল, এই মোটু, উঠে দাঁড়াও। ডাডলি ভয়ে জড়সড় হয়ে মাকে আড়াল করে লুকোবার জন্য ছুটল। আঙ্কেল ভার্ননের পেছনে তিনিও ভয় কাঁপছিলেন। আরে, এই তো হ্যারি। দৈত্য হ্যারিকে দেখে বলল। হ্যারি দৈত্যাকার লোকটার দিকে তাকালো। লোকটার মুখে স্মিত হাসি। দৈত্যাকার লোকটা হ্যারিকে বলল, আমি তোমাকে প্রথম যখন দেখি তখন তুমি মাত্র একটি ছোট্ট শিশু। তোমাকে ঠিক তোমার বাবার মতো দেখাচ্ছে। অবশ্য তোমার চোখ দুটো তোমার মায়ের মতো। আঙ্কেল ভার্ননের গলায় ঘ্যার ঘ্যার শব্দ। তিনি বললেন, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এটা আমার হুকুম। তুমি দরজা ভেঙে ভেতরে ঢুকেছ। চুপ করো নির্বোধ। দৈত্য দাপটের সঙ্গে ধমক দিল। সে সোফার পেছনে গিয়ে আঙ্কেল ভার্ননের হাত থেকে রাইফেলটি নিয়ে নিল। রাইফেলটাকে বাঁকিয়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলল। এত সহজে যেন রাবারের তৈরি কোনো জিনিস দুমড়ে মুচড়ে ফেলে দিলেন। আঙ্কেল ভার্নন মৃদু কণ্ঠে কিছু বলতে চাইলেন, কিন্তু অদ্ভুত কিছু শব্দ করা ছাড়া তার গলা দিয়ে কোনো কথা বেরোল না। দৈত্য হ্যারিকে উদ্দেশ্য করে বলল, হ্যারি, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে দৈত্যটা তার জামার পকেট থেকে একটা বাক্স বের করে হ্যারিকে দিল। হ্যারি কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলল। একটা বড় চকলেট কেক। কেকের ওপর সবুজ রঙের ক্রিম দিয়ে লেখা, হ্যাপি বার্থডে হ্যারি। হ্যারি দৈত্যের দিকে তাকিয়ে বলতে চাইছিল, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তার মুখ ফসকে বেরিয়ে এলো, কে তুমি? দৈত্যটা প্রথমে একটু আমতা আমতা করলো, তারপর বলল, আমারই ভুল হয়ে গেছে। প্রথমেই আমার পরিচয় দেওয়া উচিত ছিল। আমার নাম রুবিয়াস হ্যাগ্রিড। আমি হগওয়ার্টসে থাকি। সেখানকার দরজার চাবি আমার হেফাজতে, আর মাঠের দেখাশোনা করি। হ্যারির সাথে হ্যান্ডশেক করার জন্য দৈত্যটা বিশাল হাত বাড়িয়ে দিল। হ্যান্ডশেকের সময় হ্যারির মনে হলো তার হাতটা বুঝি খসে পড়েছে। চা পাওয়া যাবে? হ্যাগ্রিড মনে করিয়ে দিলেন। চা যদি একটু করা হয় তাতেও আমার আপত্তি নেই। এবার হ্যাগ্রিডের দৃষ্টি গেল ঘর গরম করার ফায়ার প্লেসটার দিকে। তিনি ঘরের ফায়ার প্লেসের কাছে একটু কুঁজো হলেন। মুহূর্তের মধ্যে সেখানে গনগনে আগুন জ্বলে উঠল। ঘর এত গরম হলো যে হ্যারির মনে হলো সে যেন একটা হট বাথ নিচ্ছে, আগুন গোসল করে দিচ্ছে। হ্যাগ্রিড এবার সোফায় বসে পড়লেন। মনে হলো গদিটা বুঝি ডুবে যাবে। এবার হ্যাগ্রিডের জামার পকেট থেকে হরেক রকমের জিনিস বেরোলো। তামার কেতলি, 1 প্যাকেট শুয়োরের মাংসের সসেজ, লম্বা মগ, বোতল, চা ইত্যাদি। হ্যাগ্রিড তার কাজ শুরু করে দিলেন। সসেজ আগুনে ঝলসানোর শব্দ ও পোড়া মাংসের গন্ধে ঘর ভরে গেল। তিনি যখন 6টি মোটা রসে ভরা এবং কিছুটা পুড়ে যাওয়া সসেজ লোহার শিকের কড়াই থেকে বের করল, ডাডলি লোভাতু দৃষ্টিতে সেই দিকে তাকালো। আঙ্কেল ভার্নন কড়াভাবে বলল,
ডাডলি ওর দেওয়া কোনো জিনিস স্পষ্ট করবে না। হ্যাগ্রিড মুচকি হেসে রসিকতা করে বললেন, তোমার ছেলে ডাডলি তো একটা আস্ত থলথলে পুডিং, ওর জন্য চর্বির প্রয়োজন হবে না, তোমার কোনো চিন্তার কারণ নেই। হ্যাগ্রিড হ্যারির দিকে সসেজ বাড়িয়ে দিলেন। হ্যারি এত ক্ষুধার্ত ছিল যে খেয়ে মনে হলো এর আগে কখনো সে এত সুস্বাদু খাবার খায়নি, যদিও ভয়ের চোখে হ্যাগ্রিডের দিকে তাকিয়েছিল। হ্যারি হ্যাগ্রিডের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই রইল, তারপর নিজে থেকেই বলল, আমি এখনও ঠিক বুঝে উঠতে পারিনি আপনি কে। হ্যাগ্রিড এক ঢোক চা গিললেন, হাতের তালু দিয়ে মুখ মুছলেন, বললেন, সবাই যেমন ডাকে তুমিও আমাকে হ্যাগ্রিড বলে রাখবে। তোমাকে একটু আগেই বলেছি আমি হগওয়ার্টসের চাবির রক্ষক, ধীরে ধীরে তুমি হগওয়ার্টস সম্পর্কে সব জানতে পারবে। না, হ্যারি বলল। হ্যাগ্রিড একটু ধাক্কা খেলেন মনে হলো। তিনি হ্যারির এই উত্তর আশা করেনি। আমি দুঃখিত, হ্যারি দুঃখ প্রকাশ করল। এবার হ্যাগ্রিড ডার্সলি পরিবারের সবার দিকে তাকালো। হ্যারি, তোমার দুঃখিত হবার কোনো কারণ নেই, দুঃখিত হবার কারণ তো ওদেরই। আমি জানি তোমাকে লেখা একটি চিঠিও ওরা তোমাকে পড়তে দেয়নি। হগওয়ার্টসের ব্যাপারেও তারা তোমাকে কিছুই জানায়নি। তোমার বাবা মার ব্যাপারেও ওরা তোমাকে কিছু বলেনি। আমার বাবা মার সম্পর্কে কি? হ্যারি আগ্রহ ভরে জানতে চাইল। তুমি কিছুই জানো না? হ্যাগ্রিড বিস্ময় প্রকাশ করল, বলল, ঠিক আছে, 1 সেকেন্ড অপেক্ষা করো। হ্যাগ্রিড এতই ক্ষেপে গেলেন যে মনে হলো মুহূর্তেই বাড়িটা লণ্ডভণ্ড করে ফেলবেন। ডার্সলি ভয়ে পিছনে হটে দেওয়ালে পিঠ ঠেকালেন। হ্যাগ্রিড হুঙ্কার দিয়ে বললেন, তোমরা আমাকে বলো, ছেলে মানে এই ছেলেটা মানে হ্যারি কি কিছুই জানে না? হ্যারির মনে হলো হ্যাগ্রিড একটু বাড়াবাড়ি করছে। সে তো স্কুলে পড়ে, লেখাপড়ায় সে খুব একটা খারাপ নয়। হ্যারি বলল, আমি পড়াশোনা করি, আমি অঙ্কে ভালো। হ্যাগ্রিড হ্যারির কথায় কান না দিয়ে ডার্সলি পরিবারের সদস্যদের কাছে প্রশ্ন করলেন, আপনারা কি ওকে ওর পরিবার, ওর বাবা মার ইতিহাস সম্পর্কে কিছুই জানাননি? হ্যাগ্রিড যেন উত্তেজনায় ফেটে পড়ছিলেন। আঙ্কেল ভার্নন ভয়ে ফ্যাকাশে হয়ে পড়লেন। হ্যাগ্রিড হ্যারির দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা মা সম্পর্কে তোমার জানা উচিত। তারা খ্যাতিমান ব্যক্তি ছিলেন, তুমিও সেই হিসাবে খ্যাতিমান। কি বললেন? আমার বাবা মা খ্যাতিমান ছিলেন? হ্যারি বিস্ময়ে হ্যাগ্রিডকে জিজ্ঞেস করল। তুমি একেবারেই কিছুই জানো না? হ্যাগ্রিড বিস্ময়ে হ্যারির দিকে তাকালেন। অনেকক্ষণ পর আঙ্কেল ভার্নন কিছু বলার সাহস পেলেন। তিনি বললেন, হ্যারির বাবা মা সম্পর্কে কিছু না বলার জন্য তোমাকে অনুরোধ করছি। এতে হ্যাগ্রিডের রাগ কমল না। হ্যাগ্রিড রাগের সাথেই বললেন, আপনি তো কখনো তাকে বলেননি চিঠিগুলোতে কী লেখা ছিল। ডাম্বলডোর হ্যারিকে এই চিঠিগুলো পাঠিয়েছে আমার সামনেই। আপনি এতগুলো বছর হ্যারির কাছ থেকে সব কিছু গোপন করেছেন, তাই না? কি লুকিয়ে রেখেছেন? হ্যারি কৌতূহলী হয়ে উঠলেন। চুপ করো, এসব কথা বলতে আমি কি তোমাকে নিষেধ করিনি? আঙ্কেল ভার্নন বিরক্তি প্রকাশ করলেন। আন্ট পেতুনিয়ার চেহারায়ও আতঙ্কের ছাপ দেখা গেল। আপনারা দুজন মাথা গরম করলেও কিছু হবে না। হ্যারি, তুমি একজন জাদুকর, হ্যাগ্রিড বলল। ঘরের মধ্যে পিনপতন নীরবতা, শুধু কেবল সাগরের গর্জন আর বাতাসের শির শির আওয়াজ ভেসে আসছে। আমি একজন কি? হ্যারি আরও কৌতূহলী হলো। তুমি একজন জাদুকর, হ্যাগ্রিড বললেন। তোমার কাছে পাঠানো চিঠিগুলো তোমার পড়া উচিত ছিল। এই বলে হ্যাগ্রিড একটি হলুদাভ খাম হ্যারির হাতে দিলেন। হ্যারি খামটি হাতে নিল। খামের ওপর হালকা সবুজ কালিতে লেখা ছিল, মিস্টার এইচ পটার, দি ফ্লোর, হাট অন দি রোক, সমুদ্র। হ্যারি চিঠিটা খুলে পড়তে শুরু করল। হগওয়ার্টসের জাদু বিদ্যালয়, প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর। প্রিয় মিস্টার পটার, আমরা সানন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের জাদু বিদ্যালয়ে তোমার জন্য একটি আসন রাখা আছে। চিঠির সাথে প্রয়োজনীয় বইপত্র ও সরঞ্জামাদির তালিকা দেওয়া হলো। আগামী 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। 31 জুলাইয়ের ভেতর তোমার কাছে প্যাঁচা প্রত্যাশা করছি। ইতি, মিনার্ভা ম্যাকগানাগল, উপপ্রধান শিক্ষক। হ্যারির মাথায় একগাদা প্রশ্ন কিলবিল করছিল। সে ভেবেই পাচ্ছিল না কোন প্রশ্নটা আগে করবে। কয়েক মিনিট পর অস্ফুট স্বরে বলল, তারা আমার প্যাঁচার জন্য অপেক্ষা করবে, এর অর্থ কী? এক হাতে নিজের কপাল চেপে হ্যাগ্রিড বলল, এতক্ষণে মনে পড়েছে। তার অপর হাতটি ওভারকোটের পকেটের ভিতরে ঢুকিয়ে একটি জীবন্ত প্যাঁচা, একটি লম্বা পালকের কলম ও মোটা কাগজের রোল বের করলেন।
হ্যাগ্রিড তার দাঁতে পাখির পালক চেপে কাগজে কিছু লিখলেন, যা বুঝতে হ্যারির একটু অসুবিধে হলো না। হ্যাগ্রিড লিখলেন, প্রিয় মিস্টার ডাম্বলডোর, হ্যারিকে তার চিঠি দেওয়া হয়েছে। তার জিনিসপত্র কেনার জন্য আমরা আগামীকাল বেরোবো। আবহাওয়া দুর্যোগময়। আশা করি আপনি ভালো আছেন। ইতি, হ্যাগ্রিড। লেখাটা ভাঁজ করে হ্যাগ্রিড প্যাঁচাকে দিলেন। প্যাঁচা এটা ঠোঁটে চেপে ধরল। এবার প্যাঁচাটাকে জানালা দিয়ে হ্যাগ্রিড আকাশে উড়িয়ে দিলেন। এমন স্বাভাবিকভাবে হ্যাগ্রিড ফিরে আসলেন যেন এইমাত্র ফোনে কথা বলে এলেন। এরপর আঙ্কেল ভার্নন হুঙ্কার দিয়ে উঠলেন, হ্যারি, তুমি কোথাও যাবে না। হ্যাগ্রিড রেগে মেগে আগুনের পাশে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, আমি দেখতে চাই তোমার মতো একটা মাগল তাকে কিভাবে আটকায়। মাগল? মাগল কি? হ্যারি জানতে চাইল। হ্যাগ্রিড জবাব দিলেন, মাগল হলো যেসব লোক জাদুর মর্ম বোঝে না। তোমার দুর্ভাগ্য, এরকম একটি মাগল পরিবারে তুমি বড় হয়েছ। এবার আঙ্কেল ভার্নন এগিয়ে এসে বললেন, আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা তাকে এ ধরনের ভোজবাজি থেকে দূরে রাখব। তার এই ধরনের জাদু টাদু শেখার ইচ্ছা চিরকালের জন্য আমরা শেষ করে দেব। হ্যারি বলল, তোমরাও কি জানো যে আমি একজন জাদুকর? অবশ্যই জানি, পেটুনিয়া জবাব দিলেন। এটা কি করে হয় যে আমি আমার বোন সম্পর্কে কিছুই জানবো না? সেও সেই স্কুল থেকে এরকম একটি চিঠি পেয়েছিল এবং একদিন উধাও হয়ে গিয়েছিল। ছুটির সময় সে বাড়িতে আসতো। তার পকেটে থাকতো ভ্যাঙের পা, চায়ের কাপকে সে ইঁদুর বানাতো। একমাত্র আমিই জানতাম সে একটি ভণ্ড, কিন্তু আমার মা বাবার কাছে সে ছিল প্রিয়। সব কিছুতেই তারা লিলিকে নিয়ে গর্ব করত। সব সময় বলতো, লিলি এটা, লিলি ওটা। তারপর তোমার বাবার সাথে স্কুলে তার পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং বিয়ে। ওরা দুজনেই পাগল, অদ্ভুত, অস্বাভাবিক। তারপর তোমার জন্ম হয়। আমি জানতাম তুমি তাদের মতো হবে। তারা একদিন বিস্ফোরণে শেষ হয়ে গেল। তারপর থেকে তুমি আমাদের কাছে। কথাগুলো শুনে হ্যারির মুখ ফ্যাকাশে হয়ে গেল। একটু পর হ্যারি মুখ খুলল। বিস্ফোরণ? তোমরা না বলেছিলে আমার বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে? গাড়ি দুর্ঘটনায়? হ্যাগ্রিড গর্জন করে উঠলেন। ডার্সলি পরিবারের সদস্যদের প্রতি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে হ্যাগ্রিড প্রশ্ন করলেন, এটাকে বিশ্বাস করা যায় যে লিলি আর জেমস গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন? এটা অসম্ভব। এটা নিছক গুজব, বানোয়াট গল্প। এটা বদনাম। আমাদের জগতের প্রতিটি শিশুই হ্যারি পটারের নাম জানে। এটা কি করে হয় যে সে নিজের সম্পর্কেই নিজেকে কিছু জানে না? কিন্তু কেন এই দুর্ঘটনা ঘটল? হ্যাগ্রিড কঠিন ভাষায় প্রশ্ন করলেন। হ্যাগ্রিডের ক্রোধ খুব দ্রুতই উদ্বেগে পরিণত হলো। উদ্বিগ্ন কণ্ঠে হ্যাগ্রিড বললেন, আমি এটা কখনোই আশা করিনি। আমি তখন বুঝতে পারিনি ডাম্বলডোর কেন আমাকে বলেছিলেন তোমাকে নিতে অনেক বাধা বিপত্তি পেরোতে হবে। তুমি যে অনেক কিছু জানো না, এটাও আমার জন্য কম বিস্ময়ের ব্যাপার নয়। তোমাকে আমার অনেক কিছু বলার আছে, তবে সবটুকু এখন বলা যাবে না। আমি ততটুকুই বলবো যতটুকু আমার পক্ষে বলা সম্ভব। ডার্সলি পরিবারের সদস্যদের প্রতি ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে হ্যাগ্রিড হ্যারিকে বলতে লাগলেন, বিষয়টি এই, আমার মনে হয় একটা লোক নাম, কিন্তু আশ্চর্য তুমি তার নাম জানো না। পৃথিবীর সকলে তার নাম জানে। লোকটা কে? হ্যারি প্রশ্ন করে বসে। তার নাম বলতে গিয়ে হ্যাগ্রিড থেমে গেলেন। হ্যাগ্রিডের মুখ থেকে নামটি বের হলো না। আমি তার নাম বলতে পারবো না। কেউই তার নাম উচ্চারণ করে না। হ্যাগ্রিড বললেন, কিন্তু কেন? হ্যারি জানতে চাইল। হ্যাগ্রিড বললেন, ঘটনার সাথে আরেকজন জড়িত। তার নাম গালপিন গারগোয়েলস। সে একজন ভেলকিবাজ ও বদমাইশ, খুবই জঘন্যের চেয়েও জঘন্য। তার নাম বলা, আচ্ছা ঠিক আছে, তার নাম ভোল্ডেমর্ট। দ্বিতীয়বার তার নাম নিতে বলবে না। তার জগৎটাই ছিল জাদুলীলা, ডাইনি আর ভেলকিবাজদের নিয়ে। প্রায় 20 বছর আগে সে তার অনুসারী বানানোর জন্য লোক খুঁজত। সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটাতো। সে কয়েকজনকে খুন করেছে, বিশেষ করে তার বিরোধী মতের লোকদেরকে। একমাত্র ডাম্বলডোরকেই সে ভয় পেত। তার স্কুলটাকে সে নিতে সাহস পায়নি। হ্যাগ্রিড বলে চললেন, তোমার বাবা মা খুব ভালো জাদুকর ছিলেন, তাদের কোনো তুলনা হয় না। ছাত্রাবস্থায় হোগওয়ার্ড স্কুলে তারা হেড বয় ও হেড গার্ল ছিলেন। তবে এটা অজানাই থেকে গেল যে কেন ভলডেমর্ট তাদেরকে পক্ষে নেওয়ার জন্য চেষ্টা কখনো করেনি।
এর কারণ হতে পারে যে তোমার বাবা মা ডাম্বলডোরের খুব ঘনিষ্ঠ ছিলেন। তখন তোমার বয়স মাত্র 1 বছর। ভোল্ডেমর্ট তোমাদের বাড়িতে যায়, তোমার বাবা মাকে হত্যা করে। এই সময় ইউ নো হু তোমাকেও হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তাই তোমার কপালের এই দাগ দেখে আমি বিস্মিত হইনি। এটাও তো কম নয়, এটা একটি শক্তিশালী জাদুর পরিণাম। সাপটা তোমার ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি, এজন্যই তুমি খ্যাতিমান হ্যারি। কারণ যে যাকে মারতে চাইতো তার বাঁচার কোনো উপায় থাকতো না, একমাত্র তুমি তার ব্যতিক্রম। হ্যাগ্রিডের কথা শুনে হ্যারির মন বিষাদে ভরে গেল। করুণ দৃষ্টিতে হ্যাগ্রিড হ্যারির দিকে তাকালেন। হ্যাগ্রিড বললেন, ডাম্বলডোরের নির্দেশে আমি তোমাকে সেই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করি। তবে শেষ পর্যন্ত তুমি যেখানে আছো, অর্থাৎ ডার্সলিদের পরিবারে, সেটাও তো তোমার জন্য ভালো হয়নি। এটা তো তোমার জন্য একটা নরক। ইতোমধ্যে আঙ্কেল ভার্নন তার কিছুটা সাহস ফিরে পেয়েছেন। তিনি বললেন, আমি স্বীকার করি হ্যারির ভেতরে অদ্ভুত কিছু জিনিস আছে। সে ডাইনি জগতের লোক। হয়তো শাসন করে তাকে বশে আনা যাবে অথবা যাবে না। তবে আমি চাই না ওই জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকুক। আঙ্কেল ভার্ননের কথা শুনে হ্যাগ্রিড সোফা থেকে লাফ দিয়ে উঠলেন। তার প্যান্ট থেকে একটা ভাঙা ছাতা বের করে সেটাকে তরবারির মতো করে আঙ্কেল ভার্ননের সামনে উঁচিয়ে ধরলেন। তারপর বললেন, ডার্সলি, আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, তুমি আর একটি কথাও বলবে না। ছাতার খোঁচা খাবার ভয়ে আঙ্কেল ভার্নন একেবারে চুপসে গেলেন। হ্যাগ্রিড পুনরায় সোফায় বসলেন। ভোল্ডেমর্টের কি হলো? হ্যারি জানতে চাইল। হ্যাগ্রিড বললেন, সে সেদিন পালিয়ে গেল। পরের রাতে সে তোমাকে হত্যা করবার চেষ্টা করেছিল। তবে ওর ব্যাপারটাও রহস্যই রয়ে গেছে। কেউ বলে ও মারা গেছে, কেউ বলে ও এখনও জীবিত। আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে হ্যাগ্রিড হ্যারির দিকে তাকালেন। ওর কথায় হ্যারি খুশি ও গর্বিত হওয়ার পরিবর্তে বরং মনে হলো কোথাও বড় ধরনের ভুল হচ্ছে। সে জাদুকর। সে কিভাবে জাদুকর হয়? সে তো ডার্সলি পরিবার আঙ্কেল ভার্নন ও আন্ট পেতুনিয়ার কাছে প্রতিপালিত হয়েছে। সে যদি জাদুকরই হবে, তাহলে তাকে কেন যাযাবরের জীবন কাটাতে হচ্ছে? কেন কাবার্ডে ঘুমাতে হয়? সে যদি খ্যাতিমানী হবে, তাহলে ডাডলি কেন সব সময় তাকে ফুটবলের মতো লাথি মারে? হ্যারি হ্যাগ্রিডকে বলল, আপনি বোধহয় ভুল করছেন। আমার মনে হয় না আমি একজন জাদুকর। হ্যারির কথায় হ্যাগ্রিড মৃদু হাসলেন। তুমি জাদুকর হবে না কেন? জাদুবিদ্যাকে কি তুমি ভয় পাও? হ্যারি আগুনের দিকে তাকালো। এখনও সে ভাবতে লাগলো তার আঙ্কেল আন্ট তার সাথে কেন দীর্ঘদিন এমন ওলট পালট ও অস্বাভাবিক আচরণ করেছেন। হ্যারি হাসি মুখে হ্যাগ্রিডের দিকে তাকিয়ে দেখল। হ্যাগ্রিডের মুখে তখনও স্মিত হাসি। আঙ্কেল ভার্ননের উদ্দেশ্যে হ্যাগ্রিড বললেন, তুমি কি দেখতে চাও হ্যারি জাদু জানে কি না? আঙ্কেল ভার্নন বলল, আমি তোমাকে বলেছি হ্যারি কোথাও যাবে না। ও স্টোনওয়াল হাই স্কুলে ভর্তি হয়েছে। তোমাদের ফালতু চিঠি আমি পড়েছি। হ্যারি হগওয়ার্টসে যেতে চায়। তোমার মতো একজন বড় মাগলও কিছুতেই তাকে রুখে থাকতে পারবে না। হ্যাগ্রিড বললেন, তুমি কি পাগল? ভাবছো লিলি ও জেমস পটারের ছেলের হগওয়ার্টসে যাওয়া বন্ধ করতে পারবে? জন্মের পরেই ওর নাম এই স্কুলে লেখা হয়ে গেছে। সে সেখানে হগওয়ার্টসের ইতিহাস, যার মতো বড় শিক্ষক হয়নি, সে আলবাস ডাম্বলডোরের অধীনে পড়াশুনো করবে। তাকে ম্যাজিকের কারসাজি শেখাবার জন্য কোনো মাথা খারাপ বৃদ্ধকে আমি এক কানা করিও দিচ্ছি না। আঙ্কেল ভার্ননের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। শেষ পর্যন্ত তিনি খানিকটা বেশিই বলে ফেললেন। হ্যাগ্রিড আবার ছাতাটি তরবারির মতো করে আঙ্কেল ভার্ননের সামনে তার মাথার উপর শূন্যে ঘোরালেন আর বললেন, হুঁশিয়ার, অ্যালবাস ডাম্বলডোরের বিরুদ্ধে তুমি একটা কথাও বলবে না। হিস শব্দ করে ছাতাটি যখন ডাডলির সামনে চলে এলো, বেগুনি রঙের আলোর ঝলকানি, আতশবাজির মতো একটা শব্দ, এক তীব্র চিৎকার, এবং পর মুহূর্তেই ডাডলি তার নিতম্বে 2 হাত চেপে তীব্র ব্যথায় বিকট চিৎকার করে উঠল। হ্যারি দেখল একটি শূকরের লেজ ডাডলির ট্রাউজার ফুঁড়ে বের হচ্ছে। আঙ্কেল ভার্নন আর্তনাদ করে উঠলেন। তিনি এত ভয় পেলেন যে তৎক্ষণাৎ আন্ট পেটুনিয়া আর ডাডলিকে দ্রুত টেনে অন্য ঘরে নিয়ে গেলেন। যাওয়ার সময় যখন দরজা বন্ধ করেছিলেন, তখন তার চেহারায় ভীষণ আতঙ্কের ছাপ। হ্যাগ্রিড তার দাড়িতে হাত বুলিয়ে ছাতার দিকে তাকিয়ে বললেন, মাথা গরম করা ঠিক নয়, কিন্তু অনেক সময় এটা কাজ করে।
মানে ওকে শূকর বানানো, তবে সে এমনিতেই দেখতে শূকরের মতো। হ্যারি হ্যাগ্রিডকে জিজ্ঞেস করল, আপনি জাদু দেখান না কেন? এ কথার কোনো জবাব না দিয়ে হ্যাগ্রিড তার কোটটা হ্যারির দিকে ছুড়ে দিয়ে বললেন, তুমি আমার কোটটা পরে নাও, খেয়াল রেখো এর ভেতরে আরও কিছু জিনিস আছে। পঞ্চম অধ্যায়, ডায়াগন অ্যালি। পরদিন খুব সকালে হ্যারির ঘুম ভাঙল। যদিও সে জানে চারিদিক ফর্সা হয়ে গেছে, তবুও চোখ বন্ধ করে রইল। তার মনে হলো রাতে সে স্বপ্ন দেখেছে যে হ্যাগ্রিড নামে একজন দৈত্য এসে তাকে জাদুবিদ্যার স্কুলে ভর্তি হতে বলেছে। হ্যারির মনে মনে বলল, এখন আমি চোখ খুললেই দেখব বাড়িতে আমি আমার কাবার্ডের ওপরে শুয়ে আছি। ঠিক এই সময় দরজায় ঠক ঠক আওয়াজ। মনে হচ্ছে আন্ট পেতুনিয়া দরজায় শব্দ করছেন। তবুও সে চোখ বন্ধ করে থাকল, কারণ গত রাতে সে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছে। আবার দরজায় ঠক ঠক আওয়াজ। হ্যারি বলল, আমি আসছি। হ্যারি উঠতেই তার গা থেকে হ্যাগ্রিডের দেওয়া কোটটা নিচে পড়ে গেল। চারিদিকে সূর্যের আলো, ঝড় থেমে গেছে। হ্যাগ্রিড তখনও সোফায় ঘুমোচ্ছেন। একটা প্যাঁচা জানালায় ডানা ঝাপটাচ্ছে, ঠোঁটে একটা খবরের কাগজ। হ্যারি উঠে গিয়ে জানালা খুলে দিল। প্যাঁচাটা ঘরে ঢুকে হ্যাগ্রিডের গায়ের ওপর খবরের কাগজটা ফেলে দিয়ে হ্যাগ্রিডের কোটে আক্রমণ করলো। হ্যারি প্যাঁচাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। হ্যাগ্রিড চোখ না খুলেই হ্যারিকে বললেন, ওকে কিছু পয়সা দিয়ে দাও। কত দেব? হ্যারি জানতে চাইল। দেখো আমার পকেটে কি আছে। হ্যাগ্রিডের কোটের পকেটে চাবির গোছা, ব্রোঞ্জ মুদ্রা, টি ব্যাগ সহ নানা কিসিমের জিনিস পাওয়া গেল। অবশেষে হ্যারি অদ্ভুত ধরনের কিছু মুদ্রা বের করল। তাকে 5টি নাট দিয়ে দাও, হ্যারিকে হ্যাগ্রিড বললেন। নাট? অবাক হয়ে হ্যারি প্রশ্ন করল। হ্যাগ্রিড বললেন, হ্যাঁ, ব্রোঞ্জের ছোট ছোট মুদ্রাগুলো। হ্যারি গুনে গুনে ব্রোঞ্জের 5টি মুদ্রা বের করল। প্যাঁচা পা বাড়িয়ে হ্যারির দিকে পুটুলিতে মুদ্রাগুলি রেখে পুটুলিটি প্যাঁচার পায়ের সাথে বেঁধে দিল। প্যাঁচা জানালা দিয়ে আকাশে উড়াল দিল। হ্যাগ্রিড ঘুম থেকে উঠে বসলেন। আর মোড়া ভাঙতে ভাঙতে বললেন, আজকে অনেক কিছু করতে হবে। লন্ডন যেতে হবে, লন্ডন যাবার আগে জাদুবিদ্যার স্কুলের দরকারি সব জিনিসপত্র কিনতে হবে। হ্যারি হ্যাগ্রিডের উদ্দেশ্যে বলল, আমার কোনো টাকা পয়সা নেই, আর আপনিও শুনলেন জাদুবিদ্যার স্কুলে ভর্তি হবার জন্য আঙ্কেল আমাকে কোনো টাকা পয়সা দেবেন না। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। হ্যাগ্রিড বললেন, তুমি কি মনে করেছো যে তোমার বাবা তোমার জন্য কিছুই রেখে যাননি? তোমার বাবা তোমার জন্য প্রচুর ধন সম্পদ রেখে গেছেন। কিন্তু তাদের বাড়ি তো ধ্বংস করে দেওয়া হয়েছিল। হ্যারি বলল, তারা তাদের সোনা দানা বাসায় রাখেননি। আমাদের কাজ হবে প্রথমে গ্রিংগটস উইজার্ড ব্যাংকে যাওয়া। নাও, সসেজ খাও, খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি। তোমার জন্মদিনের কেকও খেতে পারো, তোমার যা ইচ্ছে। হ্যাগ্রিড বললেন, জাদুকরদের কি ব্যাংক থাকে? হ্যারি অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, তাদের একটাই ব্যাংক আছে, গ্রিংগটস উইজার্ড ব্যাংক। বিকালে হ্যাগ্রিড পাহাড়ে গেলেন, সাথে হ্যারিও গেল। আকাশ নির্মেঘ, পরিষ্কার, সমুদ্রে সূর্যাস্তের প্রতিফলন। ভাড়ার একটি নৌকা ঘাটে বাঁধা আছে। নৌকার তলায় বৃষ্টির পানি জমেছে। অন্য একটি নৌকার সন্ধান করে হ্যারি হ্যাগ্রিডকে প্রশ্ন করল, আপনি এখানে এলেন কি করে? উড়ে এসেছি, হ্যাগ্রিড বলল। উড়ে এসেছেন মানে? হ্যারি অবাক হলো। হ্যাঁ, আমরা এটাতেই ফিরে যাব, হ্যাগ্রিড বলল। আমি যখন এটা পেয়েছি, এখন আমি জাদুবিদ্যার সাহায্য দরকার নেই। তারা দুইজন নৌকায় উঠলেন। হ্যারি তখনও হ্যাগ্রিডের দিকে তাকিয়েছিল এবং কল্পনা করছিল কিভাবে হ্যাগ্রিড উঠছেন। হ্যাগ্রিড বলেছেন নৌকায় যাওয়াটা লজ্জার ব্যাপার। তাহলে কি নৌকাটা উড়বে? হ্যারি ভাবছিল। হ্যাগ্রিড বললেন, আমি যেখানেই থাকি সেখানে সব কিছুর গতি বেড়ে যায়। তুমি কি হগওয়ার্টসে গিয়ে এসব বিষয়ে গল্প করবে? হ্যাগ্রিড হ্যারির দিকে তাকালেন। অবশ্যই না, হ্যারি জবাব দিল। হ্যাগ্রিড তার গোলাপি ছাতাটা বের করে দুভাগ করলেন। নৌকার পাশে ধরতেই নৌকাটা দ্রুত বেগে পাড়ের দিকে রওনা হলো। আপনি গ্রিংগটস থেকে টাকা আনার জন্য এত ব্যস্ত হলেন কেন? হ্যারি জানতে চাইল। জাদুবিদ্যার কাজে লাগিয়েছি, পত্রিকার ভাঁজ খুলতে খুলতে হ্যাগ্রিড বললেন। বলা হয় ড্রাগন নাকি ব্যাংকের ভল্টগুলো পাহারা দিচ্ছে। গ্রিংগটস লন্ডন থেকে শত শত মাইল দূরে, সমুদ্রের নিচ দিয়ে যেতে হবে।
ওখানে যেতে হলে তুমি খিদেয় মারা যাবে। হ্যারি বসে বসে আকাশ পাতাল ভাবছিল। ডেইলি প্রফিটের পাতা উল্টাতে উল্টাতে হ্যাগ্রিড মন্তব্য করলেন, জাদু মন্ত্রণালয় সব সময় গোল পাকায়। জাদুর জন্য কি আবার আলাদা মন্ত্রণালয় আছে? হ্যারি বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল। অবশ্যই আছে, হ্যাগ্রিড জবাব দিলেন। সরকার চাচ্ছিলেন ডাম্বলডোর এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিক, কিন্তু ডাম্বলডোর হগওয়ার্টসে জাদুবিদ্যার স্কুল ছেড়ে মন্ত্রী হতে আগ্রহী নন। জাদুবিদ্যা মন্ত্রণালয়ের কাজ কি? হ্যারি জানতে চাইল। হ্যাগ্রিড জবাব দিলেন, মাঙ্গলদের হাত থেকে জাদুবিদ্যার শাস্ত্রকে রক্ষা করা। নৌকা ঘাটে ভিড়ল। তারা নৌকা থেকে নেমে সড়ক পথে হাঁটতে লাগল। পথচারীরা অবাক দৃষ্টিতে হ্যাগ্রিডের দিকে তাকিয়ে রইল। তাদের দোষ দেওয়া যায় না। হ্যাগ্রিড এতটাই লম্বা যে তিনি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করেন। লন্ডনে যাওয়ার জন্য তারা স্টেশনে পৌঁছালো। 5 মিনিটের ভেতরেই লন্ডনে যাওয়ার জন্য ট্রেন পাওয়া গেল। মাগলদের টাকার ব্যাপারে হ্যাগ্রিডের কোনো ধারণা ছিল না। সে টাকাকে মাগল মানি বলে থাকে। তাই টিকিট করার জন্য হ্যারিকে টাকা দিলেন। ট্রেনের দিকে না তাকিয়ে সবাই শুধু হ্যাগ্রিডের দিকে তাকালো। হ্যাগ্রিড 2টো আসন নিয়ে বসলেন। তোমার চিঠি কি তোমার সঙ্গে আছে? হ্যাগ্রিড হ্যারিকে জিজ্ঞেস করলেন। হ্যারি হলুদ খামের চিঠিটা পকেট থেকে বের করল। ঠিক আছে, হ্যাগ্রিড বললেন, তোমার কি কি লাগবে তার একটি বিস্তারিত তালিকা চিঠিতে দেওয়া আছে। হ্যারি কাগজের দ্বিতীয় অংশটার ভাঁজ খুলল। রাতে সে কাগজটা লক্ষ্যও করেনি এবং পড়েও নি। হ্যারি পড়তে শুরু করল। হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি, ইউনিফর্ম। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আবশ্যক: 1. 3 সেট স্বাভাবিক কাজের পোশাক, কালো রঙের। 2. দিনে পরার জন্য একটা সাধারণ চোখা হ্যাট, কালো রঙের। 3. একজোড়া দস্তানা, ড্রাগন ও অনুরূপ প্রাণীর চামড়ায় তৈরি। 4. শীতের একটা পোশাক, কালো রূপলি রঙের এবং ঢিলা। লক্ষ্য করুন, প্রত্যেক ছাত্রছাত্রীর পোশাকে নেইম ট্যাগ থাকতে হবে। নির্দিষ্ট পাঠ্যপুস্তক, প্রত্যেক ছাত্রছাত্রীকে নিচে তালিকাভুক্ত প্রত্যেকটা বইয়ের একটা করে কপি রাখতে হবে। 1. দ্য স্ট্যান্ডার্ড বুক অফ স্পেলস, গ্রেড 1 বাই মিরান্ডা গোশওয়াক। 2. হিস্ট্রি অফ ম্যাজিক বাই বাথিলডা ব্যাকশট। 3. ম্যাজিক্যাল থিওরি বাই অ্যালবার্ট ওয়াফটিং। 4. বিগিনার্স গাইড টু ট্রান্সফিগারেশন বাই ইমারিক সুইচ। 5. 1000 ম্যাজিক্যাল হার্বস অ্যান্ড ফাঙ্গি বাই ফিলিডা স্পোর। 6. ম্যাজিক্যাল ড্রাফটস অ্যান্ড পোশনস বাই আর্সেনিয়াস জিগার। 7. ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম বাই নিউট স্ক্যামেন্ডার। 8. দ্য ডার্ক ফোর্সেস, এ গাইড টু সেলফ প্রোটেকশন বাই কুইনিন ট্রিম্বল। অন্যান্য যন্ত্রপাতি: একটি জাদুর কাঠি, একটা কলড্রন, পিউটার স্ট্যান্ডার্ড সাইজ 2, এক সেট গ্লাস অথবা স্ফটিক ফিওল, একটি দূরবীন, এক সেট তামার স্কেল। ছাত্রছাত্রীরা একটা প্যাঁচা বা একটা বিড়াল অথবা একটা ব্যাঙ আনতে পারবে। অভিভাবকদের জানানো যাচ্ছে যে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে তাদের নিজস্ব ঝাড়ুলাটি ব্যবহার করতে দেওয়া হয় না। এগুলো সবই লন্ডনে কিনতে পাওয়া যাবে? হ্যারি প্রশ্ন করল। কোথায় পাওয়া যাবে সেটা তোমার জানা থাকলে অবশ্যই পাওয়া যাবে, হ্যাগ্রিড জবাব দিলেন। হ্যারি এর আগে কখনো লন্ডন যায়নি। সে যে কোথায় যাচ্ছে এটাও তার জানা ছিল না। তবে যাওয়ার পথ ও পদ্ধতি খুবই বিচিত্র। ট্রেনের আসনগুলো ছোট, গতি খুবই কম। জাদুবিদ্যার সাহায্যে ওরা এসকেলেটর দিয়ে উঠল। এই তো রাস্তা, এই তো সারি সারি দোকান। হ্যাগ্রিড এত বিশাল দেহি যে ভিড় ঠেলে যেতে কোনো অসুবিধেই হলো না। আর হ্যারির কাজ হলো পেছন থেকে তাকে কেবল অনুসরণ করা। তারা বইয়ের দোকান, মিউজিকের দোকান, ফাস্টফুডের দোকান এবং সিনেমা হল পার হয়ে চলে গেল, কিন্তু কোথাও তারা জাদুর কাঠি বিক্রি হতে দেখল না। রাস্তায় লোকজনের ভিড়। এখানে মাটির তলায় কোনো জাদুকরের গুপ্তধন কি লুকিয়ে থাকতে পারে?
জাদুবিদ্যার বইপত্র, জাদু ঝাড়ু কোথায় বিক্রি হয়? এটা নিশ্চয়ই ডার্সলিদের তৈরি বড় রকমের কৌতুক নয়? হ্যারি যদি জানতো যে ডার্সলিদের কোনো রসবোধ নেই, তাহলে হয়তো সে এরকম কিছু একটা ভাবত। যদিও হ্যাগ্রিড তাকে যা যা বলেছেন তার অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়েছে, হ্যারি তাকেও খুব একটা বিশ্বাস করতে পারছিল না। এক জায়গায় এসে হ্যাগ্রিড বললেন, আমরা এসে গেছি। এই জায়গার নাম লিকি কলড্রন। এইটা খুব বিখ্যাত স্থান। এইটা দেখতে অনাকর্ষণীয় ছোট পাব। হ্যাগ্রিড যদি তাকে না দেখাতেন তাহলে হ্যারি বুঝতেই পারতো না যে এইটা একটা পাব। এটা বিখ্যাত কোনো স্থানের মতোও নয়, অন্ধকার ও অপরিচ্ছন্ন। কয়েকজন বয়স্কা মহিলা এক কোনায় বসে ছোট গ্লাসে শেরি পান করছিল। তাদের মধ্যে একজন লম্বা পাইপে ধূমপান করছিল। একজন ছোটোখাটো লোক টাকমাথা বৃদ্ধ বারম্যানের সাথে কথা বলছিল। তারা ভেতরে ঢুকতেই কথাবার্তা বন্ধ হয়ে গেল। সবাই হ্যাগ্রিডকে দেখে হাসলো, মাথা নেড়ে সম্ভাষণ জানালো। মনে হলো হ্যাগ্রিডকে এখানে সবাই চেনে। বারম্যান গ্লাস বের করে বলল, তোমার সেটাই দেব? একজন লোক বেরিয়ে এলো, হ্যাগ্রিডের পূর্ব পরিচিত। হ্যারির সাথেও তার আলাপ হলো। আরও বেশ কয়েকজনের সঙ্গে হ্যারির পরিচয় হলো। তারা বেশ একটু ঘুরে দেখল। এখানে হ্যাগ্রিডকে সবাই চেনে। হ্যারির কাঁধে হাত রেখে হ্যাগ্রিড বললেন, না টম, আমি হগওয়ার্টসের কাজে এখানে এসেছি। গুড লর্ড, ভদ্রলোক বললেন, এ কি সে? তা কী করে হয়? লিকি কলড্রনের দোকানপাট মুহূর্তের মধ্যে সম্পূর্ণ নীরব হয়ে গেল। আমার আত্মাকে আশীর্বাদ করুন, বারের বৃদ্ধ লোকটা বললেন। আমার কি সৌভাগ্য যে হ্যারি পটারের সাথে আমার দেখা হলো। কি সম্মানের বিষয়। বৃদ্ধ বারম্যান বারের পেছন থেকে বের হয়ে হ্যারির দিকে ছুটে আসলেন। তিনি হ্যারির হাত চেপে ধরলেন। তার চোখে জল। মিস্টার পটার, তোমাকে পুনরায় স্বাগতম। মিস্টার পটার, তোমাকে পুনরায় স্বাগতম। কী বলবে হ্যারি ঠিক বুঝে উঠতে পারল না। হ্যারি অবাক হয়ে দেখল সবাই তার দিকে তাকাচ্ছে। হ্যাগ্রিডের মুখে স্মিত হাসি। বৃদ্ধা মহিলাটির তামাক শেষ হয়ে গেছে, কিন্তু তিনি পাইপ টেনেই চলেছেন, সেদিকে খেয়াল না করে। তারপর চেয়ার টানাটানি শব্দ শোনা গেল। পরক্ষণে হ্যারি দেখল সে লিকি কলড্রনের প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করছে। আমি ডরিস ক্রকফোর্ড। কিছুতেই বিশ্বাস করতে পারছি না তোমার সাথে দেখা হবে মিস্টার পটার। তোমার সাথে দেখা হয় আমি নিজেকে খুব গর্বিত মনে করছি মিস্টার পটার। তোমার সাথে করমর্দন করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আজ আমার পরম আনন্দের দিন। তোমার সাথে দেখা হয়ে আমি যে কতটা আনন্দিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না মিস্টার পটার, ডিডালুস ডিগল বললেন। জবাবে হ্যারি বললেন, আমি আপনাকে আগে দেখেছি। একটা দোকানে আপনি আমাকে পো করেছিলেন। ডিডালুস সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, তোমরা কি দেখেছ? সে আমাকে এখনও মনে রেখেছে, এখনও। হ্যারি সবার সাথে করমর্দন করল। ডরিস ক্রকফোর্ড প্রায় সময় হ্যারির কাছাকাছি থাকলেন। একজন তরুণ উদ্বিগ্নভাবে হ্যারির দিকে এগিয়ে এলেন। হ্যাগ্রিড বললেন, হ্যারি, ইনি অধ্যাপক কুইরেল। হগওয়ার্টস জাদুবিদ্যা স্কুলে তিনি তোমার একজন শিক্ষক। পটার। তোতলাতে তোতলাতে অধ্যাপক কুইরেল বললেন, হ্যারি, তোমার সাথে দেখা হওয়াতে আমি কত কত খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি কি ধরনের জাদু শেখান অধ্যাপক কুইরেল? কালো জাদুর বিরুদ্ধে আত্মরক্ষার জাদু, অধ্যাপক কুইরেল জবাব দিলেন। সবার কাছ থেকে বিদায় নিতে হ্যারির প্রায় 10 মিনিট লেগে গেল। হাতে আর সময় নেই হ্যারি, তাড়াতাড়ি করো, হ্যাগ্রিড তাগাদা দিলেন। ডরিস ক্রকফোর্ড হ্যারিকে বিদয়ী করমর্দন করলেন। এরপর ওরা দোকান থেকে বেরিয়ে এলো। আমি কি তোমাকে বলিনি যে তুমি খ্যাতিমান? হ্যারির উদ্দেশ্যে হ্যাগ্রিড বললেন। তোমার সাথে দেখা করে অধ্যাপক কুইরেল প্রায় কাঁপছিলেন। তিনি কি সবসময় এরকম নার্ভাস থাকেন? হ্যারি জানতে চাইল। অবশ্যই, হ্যাগ্রিড বললেন। তিনি অত্যন্ত মেধাবী। যখন তিনি পড়াশোনা করতেন তখন সবই ঠিক ছিল। যখন তিনি অভিজ্ঞতার জন্য 1 বছর হাতে কলমে শিক্ষা নিতে গেলেন তখনই গোল বাঁধল। কেউ কেউ বলেন যখন থেকে তিনি রক্তচোষাদের সাক্ষাৎ শুরু করলেন তখন থেকেই তারই অবস্থা। ছাত্রদের দেখলেও তিনি ভয় পেয়ে যান। যাক সে কথা। আমার ছাতা কোথায়? হ্যাগ্রিড জানতে চাইলেন। হ্যারি রক্তচোষাদের কথা ভাবছিল। হ্যারি, সোজা হয়ে দাঁড়াও।
হ্যাগ্রিড হ্যারিকে নির্দেশ দিলেন। হ্যাগ্রিড ছাতার মাথা দিয়ে দেওয়ালে 3 বার আঘাত করলেন। দেয়াল নড়ে উঠল। দেয়ালের মাঝখানে একটি গর্ত দেখা গেল। গর্তটি ধীরে ধীরে বড় হলো এবং সিংহদ্বারে পরিণত হলো। গর্তের ভেতর দিয়ে হ্যাগ্রিডের মতো বিশাল দেহের ব্যক্তিও প্রবেশ করতে পারে। ডায়াগন অ্যালিতে স্বাগতম, হ্যাগ্রিড বললেন। হ্যারির বিস্মিত দৃষ্টির দিকে তাকিয়ে তিনি মুচকি হাসলেন। হ্যারিও গর্তের ভেতরে প্রবেশ করল। হ্যারি ঘাড় ফিরিয়ে দেখল সিংহদ্বারটা ছোট হতে হতে দেওয়ালে মিলিয়ে গেল। বাইরের দোকানগুলোর কলজনের শাড়ির ওপর সূর্যের আলো ঠিকরে পড়েছে। জল গরম করার কলজনগুলোর ওপর একটা সাইনবোর্ড ঝুলছিল। কলড্রোনস, অল সাইজের, রূপা, পিতল, পিউটের, তামা, সেলফ স্টিয়ারিং, কলাপসিবল। হ্যাগ্রিড হ্যারিকে বললেন, তোমারও পানি গরম করার একটা কলড্রন লাগবে। তার আগে চলো তোমার টাকা উঠিয়ে নিই। হ্যারি ভাবছিল তার যদি আরও 8টা চোখ থাকতো। হাঁটতে হাঁটতে তার চোখ চারিদিকে ঘুরতে লাগলো। দোকানপাট, লোকজন, সব কিছু সে দেখার চেষ্টা করলো। হ্যারি দেখল তার বয়সের কিছু ছেলে ঝাড়ুর দোকানের জানালার গ্লাসের ওপর তাদের নাক ঘষে দাঁড়িয়ে আছে। হ্যারি তাদের একজনকে বলতে শুনল, দেখো, নিউ নিম্বাস 2000, এটাই সবচেয়ে দ্রুতগামী ঝাড়ু। বিভিন্ন দোকানে পোশাক, দূরবীন ও রূপালি অদ্ভুত যন্ত্রপাতি বিক্রি হচ্ছিল, যা হ্যারি এর আগে কখনোই দেখেনি। তারা হাঁটছেন। একসময় হ্যাগ্রিড বললেন, আমরা গ্রিনগটসে এসে পড়েছি। তারা একটা তুষার শুভ্র ভবনের সামনে এলো, যা অন্যান্য ছোট দোকানগুলোর অনেক উঁচুতে। এক ব্যক্তি তাদের স্বাগতম জানালো। এই তো গবলিন, হ্যাগ্রিড বললেন। লোকটার উচ্চতা হ্যারির চেয়ে খাটো। তার চেহারায় একটা ধূর্ত ভাব আছে, খাড়া খাড়া খুঁজনো দাড়ি। হ্যারি লক্ষ্য করল যে লোকটার আঙুল ও পা অস্বাভাবিক লম্বা। এবার তারা দরজার দ্বিতীয় অংশে এলো। দরজার ওপরে একটা কবিতা ঝোলানো ছিল। আগন্তুক, তুমি মন দিয়ে শোনো। লোভের পাপের শাস্তি কি হয় জানো? যারা শুধু ন্যায় অর্জন করে না কিছুই, তাদের কঠিন শাস্তি পেতে হবে। মানো, আমাদের মেঝের নিচে যে গুপ্তধন, সেগুলো তোমার নয়। তবুও বলি, যদি তুমি হুঁশিয়ার না হও, করো চুরি, তাহলে দেখবে সেখানে গুপ্তধন ছাড়াও আছে অন্য কিছু। আমি বলেছি না, তোমারও এ ধরনের একটি পোশাক নিতে হবে, হ্যাগ্রিড বললেন। দুজন গবলিন তাদের বউ করল। তারা তখন মর্মরের তৈরি বিশাল হলরুমে। আরও প্রায় 100 গবলিন উঁচু চেয়ারে বসেছিল। তারা বড় বড় লেজারে লিখছিল, তামার দাড়িপাল্লার মুদ্রার ওজন নিচ্ছিল এবং চোখে লাগানো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মূল্যবান পাথর পরীক্ষা করছিল। সুপ্রভাত, হ্যাগ্রিড বললেন। হ্যারি পটারের লকার থেকে কিছু টাকা ওঠাবার জন্য আমরা এখানে এসেছি। আপনাদের কাছে কি চাবি আছে? হ্যাঁ, আছে, হ্যাগ্রিড জবাব দিলেন। তারপর তিনি তার পকেট খালি করে সমস্ত জিনিসপত্র কাউন্টারের ওপর মেঝেতে রাখতে শুরু করলেন। হ্যারি ডান দিকে লক্ষ্য করে দেখল যে গবলিনটা একটা মুক্তার স্তূপ ওজন করেছে। পেয়েছি, সোনালি চাবিটা হাতে নিয়ে হ্যাগ্রিড বললেন। গবলিন চাবি পরখ করে বলল, ঠিক আছে। হ্যাগ্রিড বেশ গুরুত্বের সাথে বললেন, আমি ডাম্বলডোরের কাছ থেকে একটি চিঠি নিয়ে এসেছি। চিঠিটা ইউ নো হোয়াট, 713 ভল্টের বিষয়ে। গবলিন মনোযোগ দিয়ে চিঠিটা পড়ল। ঠিক আছে। গবলিন হ্যাগ্রিডকে চিঠিটা ফেরত দিয়ে বলল, ভল্টে যাবার জন্য আমি। এই বলে গবলিন গ্রিপ হুককে ডাকল। গ্রিপ হুকও একজন গবলিন। হ্যাগ্রিড সব ডগ বিস্কুট পকেটে ভরার পর তারা দুজন গ্রিপ হুককে অনুসরণ করলো।